আজকে ৩টা প্রশ্নের উত্তর খুঁজব। একটা হচ্ছে ট্রাম্প কি এই যুদ্ধে হেরে যাচ্ছেন? কেন এই প্রশ্নটা করছি? অবশ্যই এটার পেছনে অনেক যুক্তি আছে। সেই যুক্তিগুলো আপনাদের সামনে নিয়ে আসব। নেতানিয়াহুর অবস্থা কি? নেতানিয়াহু কি নিহত হয়েছেন অথবা মারা গেছেন? এরকম কিছু খবর যে চাউর হচ্ছে সেটার পেছনে আসলে যৌক্তিকতা কতটুকু, আসলেই তিনি কি অবস্থায় আছেন? কেন তাকে দেখা যাচ্ছে না? কোনো জায়গায় নাই। যে যুদ্ধ সে শুরু করলো, সেই যুদ্ধ শুরু হওয়ার পর গত ২-৩ দিনে তার কোনো ধরনের সাড়া শব্দ নেই কেন? তুরস্কের দিকে কয়েকবার মিসাইল এসেছে। মিসাইলগুলো কোত্থেকে এসেছে? আসলে কে এই মিসাইলগুলো কেন নিক্ষেপ করছে? যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কি? কবে যুদ্ধ শেষ হতে পারে? কে এই যুদ্ধে জিততে পারে? এই ধরনের প্রশ্নগুলো নিয়েই আজকের এই এপিসোড। ট্রাম্প এই যুদ্ধে হেরে যাচ্ছেন কিনা এই প্রশ্নের উত্তর যদি এক কথায় দিতে হয় তাহলে দেয়া যাবে হ্যাঁ। কেন হ্যাঁ এর কথা বলছি? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সাথে যোগাযোগ করা হয়েছিল যে আসো আমরা একটা যুদ্ধবিরতি করি, আমরা একটা শান্তি চুক্তি করি, আমরা এই যুদ্ধ বন্ধ করি। ইরান বলছে যুদ্ধ বন্ধ করার তো কিছু নাই, যুদ্ধ তুমি শুরু করেছো, কিন্তু কখন বন্ধ করবো আমি সিদ্ধান্ত নেব। এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তার প্রতিরক্ষা মন্ত্রী এবং তার সামরিক কর্মকর্তারা এখন আমেরিকার জনগণকে, আমেরিকার মিডিয়াকে, আমেরিকার গণমাধ্যমকে, আমেরিকার জনমতকে বোঝানোর চেষ্টা করেছে যে আসলে এই যুদ্ধটা আমরা দীর্ঘায়িত করতে চাই না, এই যুদ্ধ আমি শুরু করি। ট্রাম্প সরাসরি এখন বলা শুরু করেছে যে যুদ্ধটা তো আসলে আমি শুরু করিনি, এই যুদ্ধে আসলে আমার জামাতা জারেদ কুশেনার, তারপরে হচ্ছে আমার প্রতিরক্ষা মন্ত্রী এবং আমার যে মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা উইটকফ, এরা আসলে আমাকে বুঝিয়েছিল, এর সাথে আমার পররাষ্ট্রমন্ত্রীও ছিল, এরা আমাকে বুঝিয়েছিল যে ইরান আমাদের উপর আক্রমণ করতে পারে। এবং তার সর্বশেষ যে টিভির মানে সাংবাদিকদের সামনে তার যে সর্বশেষ বক্তব্য শুনলে আপনি বলবেন যে এই লোকটা কি আসলে পাগল হয়ে গেছে। কারণ তার সর্বশেষ কথা হচ্ছে কেন সে ইরানে আক্রমণ করেছে, তার সর্বশেষ কথা হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আসলে পরমাণু অস্ত্রের আক্রমণ করতে শুরু করেছিল, আক্রমণের চিন্তা করেছিল। আমরা জানি যে তাদের মাথার মধ্যে এই চিন্তাটা ছিল। কোন পরমাণু অস্ত্র? যেই পরমাণু অস্ত্র আমরা গত বছর ধ্বংস করেছি, ব্যাপক পরিমাণে ধ্বংস করেছি, কিন্তু তারা আবার নতুন করে তৈরি করার একটা ক্ষমতার দিকে যাচ্ছিল। সেই নতুন করে তৈরি করাটা কবে করবে এটা আমরা জানি না, কিন্তু তাদের একটা পরিকল্পনা ছিল আমাদের উপরে সেই পরমাণু অস্ত্র দিয়ে আক্রমণ করবে। এখন যদি আমরা তাদের উপর আক্রমণ না করি তাহলে সেই পরমাণু অস্ত্র আমাদের উপরে আক্রমণ করতো। আমরা তাদেরকে ধ্বংস করার পর্যায়ে যে চলে গিয়েছিলাম, সেখান থেকে তারা আবার কেমনে কেমনে পরমাণু, মানে এমন একটা কথা যা আপনার মাথার মধ্যে মানে আপনি বললেন এটা কি বলতেছে কি? সে বলতেছে যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কবে শেষ হচ্ছে আমি জানি না, তবে যুদ্ধ আমি শেষ করব, কিন্তু তারা শেষ করতে পারবে না। যুদ্ধে আমরা জিতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা জেতার দিকে যাই নাই, তারা জিতে যাচ্ছে, তারা জিতবে না, তারা হেরে যাচ্ছে। শীঘ্রই শেষ হবে, কিন্তু কবে শেষ হবে এটা কেউ জানে না। আবার আমি জানি আসলে এই প্রশ্ন যে তোলে সে আসলে হচ্ছে আমার দেশের মধ্যে এগুলো নিয়ে প্যানিক হয়ে যাচ্ছে। আসলে এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, আমি প্যানিক হচ্ছি না। আপনি তার পুরো পরিস্থিতি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। কিরকম দেখেন, সে নতুন করে আবার আজকে টুইট করলো যে যদি হরমুজ প্রণালী কেউ বন্ধ করার দুঃসাহস দেখায়, তাকে আমরা 20 গুণ গতিতে আক্রমণ করব, এমন আক্রমণ করব যেটা আমেরিকার কেউ এই আক্রমণ দেখে নাই। ভাই, হরমুজ প্রণালী গত 4-5 দিন ধরে তো পুরোপুরি বন্ধ। হরমুজ প্রণালী গত 4-5 দিন ধরে পুরোপুরি বন্ধ। এখন এই যে ট্রাম্পের কথাবার্তা, এই কথাবার্তায় যেটা বোঝা যায়, যেটা মনে হয় যে আসলে এই যুদ্ধটা সে শুরু করেছে, শুরু করার সময় তাকে যেটা বোঝানো হয়েছিল সে এখন এসে দেখছে যে সে আটকা পড়েছে। দেখুন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে আমেরিকা অস্ত্র মোতায়েন করেছে, এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। সেই এয়ার ডিফেন্স সিস্টেম এখন আমেরিকা বলছে আমার দক্ষিণ কোরিয়ার দরকার নাই। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে এখন আমেরিকার প্রেসিডেন্টের মোটামুটি ভালো একটা ঝামেলা আছে। দক্ষিণ কোরিয়া থেকে সেই এয়ার ডিফেন্স সিস্টেম মধ্যপ্রাচ্যে নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত এয়ার ডিফেন্স সিস্টেম ছিল তার 90% ধ্বংস করেছে। এটা হচ্ছে কিছু কিছু খবরে 90% যদি নাও হয়, মানে অর্ধেক ধ্বংস করেছে। এখন এই অর্ধেক ধ্বংস করার পরে তার এই অঞ্চলে তার স্বার্থকে বাঁচাতে আরো বেশি এয়ার ডিফেন্স সিস্টেম দরকার। থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম দক্ষিণ কোরিয়াতে আছে। সেটা কেন দক্ষিণ কোরিয়াতে মোতায়েন করা হয়েছিল? কারণ হচ্ছে উত্তর কোরিয়া হচ্ছে একটা দৈত্য দানব জানোয়ার, দক্ষিণ কোরিয়াকে শেষ করে দেবে। এত বছর তো এটাই বোঝানো হয়েছে যে উত্তর কোরিয়া হচ্ছে এমন একটা জিনিস, উত্তর কোরিয়ার যে কিং জং উন, তার হাতে এমন একটা মানে ইয়া আছে, কি বলে, লাল বাটন আছে, সে জাস্ট হচ্ছে চাপ দিবে আর হচ্ছে মিসাইল কি পরমাণু অস্ত্র সব জায়গায় যাবে। ভাই, দিতে বোঝানো হয়েছিল। এবং এটা বুঝিয়ে কি হয়েছে, দক্ষিণ কোরিয়াতে ব্যাপক পরিমাণে সেনা মোতায়েন, এরপরে জাপানে ব্যাপক পরিমাণে সেনা মোতায়েন, চীনের আশেপাশে ব্যাপক পরিমাণে সেনা মোতায়েন, সেখানে অস্ত্র মোতায়েন। এখন সেই অস্ত্র নিয়ে আসতে দক্ষিণ কোরিয়া বলতেছে না, আমার এখান থেকে অস্ত্র নিয়ে গেলে আমার নিরাপত্তা দিবে কি? এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া কথা, আমার নিরাপত্তা দিবে।
আমেরিকা বলতেছে ভাই তোমার নিরাপত্তা পরে, আগে আমার হচ্ছে এখন মান বাঁচানো দরকার, আমার এখন মান বাঁচানো দরকার। এরকম একটা পরিস্থিতিতে আমেরিকা পড়েছে। এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, যুদ্ধের তীব্রতা ব্যাপক পরিমাণে ইরানের উপরে আক্রমণ চালাচ্ছে, তারপরে ইরান ইসরায়েলের উপরে, তারপরে হচ্ছে আমেরিকার যে সমস্ত এখানে স্থাপনা আছে সেগুলোর উপর আক্রমণ চালাচ্ছে। ইরানের আক্রমণ কম, ইসরায়েল আমেরিকার আক্রমণ বেশি, এই ধরনের জিনিসগুলো আছে। আক্রমণ বেশি কম, কিন্তু যুদ্ধের মাঠে কন্ট্রোল কার হাতে? ইরান বলছে হরমুজ প্রণালীকে যদি যদি তুমি তোমার অর্থনৈতিক উন্নতি, তোমার অর্থনৈতিক সচ্ছলতা, তোমার জীবনযাত্রার উন্নতির একটা প্রণালী হিসেবে দেখতে চাও, তাহলে আমি কে এটা আগে স্বীকার করো। আর যদি সেটা না চাও, যদি আমার উপরে যুদ্ধ কন্টিনিউ করো, অব্যাহত রাখো, তাহলে হরমুজ প্রণালী হবে তোমার মৃত্যুর প্রণালী। এটা হচ্ছে ইরানের কথা। এখন ইরান এই যুদ্ধটাকে আসলে শুধুমাত্র একটা সামরিক যুদ্ধ, আক্রমণ করে বিজয় অর্জন করা বা আক্রমণ করেই শুধু শত্রুকে দুর্বল করা বা শত্রুকে শেষ করা, সেরকম একটা যুদ্ধে না, বরং এটা এখন ইরান নিয়ে যাচ্ছে পুরোপুরি এমন একটা অর্থনৈতিক যুদ্ধে, যেই অর্থনৈতিক যুদ্ধ থেকে বাঁচতে পারবে না কেউ। এজন্য ট্রাম্পের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে ইরানের সাথে যোগাযোগ করা হয়েছে। ইরান সেটাকে অস্বীকার করে, ইরান সেটাকে তাদের সেই প্রস্তাবকে বলছে না, কিসের কি। এবং এটার পরে দেখবেন যে ট্রাম্প এই ধরনের কথাবার্তা বলছে। এখন প্রশ্ন যে যুদ্ধ কিভাবে শেষ হবে? আমার কাছে যেটা মনে হয় যুদ্ধ এভাবে শেষ হতে পারে, ট্রাম্প একটা টুইট করলো বা কিছু বিবৃতি দিল যে আমরা ইরানের সাথে একটা চুক্তি করেছি, ইরান আমাদের কাছে এসে মাথা নত করেছে, ইরান এই চুক্তিতে ইরানকে আমরা শেষ করে দিয়েছি, এমন একটা চুক্তি আমি করেছি যে চুক্তি আমেরিকা কোনোদিন কারোর সাথে করতে পারতো না। আমেরিকা এই চুক্তির মাধ্যমে ব্যাপক পরিমাণে বিজয় অর্জন করেছে এবং এই চুক্তির মাধ্যমে আমরা ইরানকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছি। ইরানের পরমাণু অস্ত্র নাই, সারা জীবনেও ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, ইরানের হাতে একটাও ব্যালিস্টিক মিসাইল নাই, ইরানের অর্থনীতি শেষ, ইরানের রেজিম যা আছে সেটাও আসলে কোনো রেজিমের মধ্যেই পড়ে না, আমরা ইরানের রেজিমও চেঞ্জ করেছি। এবং ইরানকে আমরা এমন একটা চুক্তির মাধ্যমে বেঁধে ফেলেছি যে ইরান আমাদের জন্য আর কোনোদিন হুমকি হয়ে দাঁড়াতে পারবে না। আমি এটার মাধ্যমে আমেরিকার জনগণকে তাদের জন্য সারা জীবনের একটা নিশ্চয়তা দিলাম এবং তাদের মুক্তি দিলাম। আমি তাদের জন্য এমন একটা জিনিস দাঁড় করালাম, এমন একটা জিনিস নিয়ে আসলাম যেটা এর আগে কেউ করতে পারেনি। আমি আমেরিকাকে সারা বিশ্বের সামনে কেমন একটা পরাশক্তি সেটা দেখালাম, বেশ। এবং এটার মাধ্যমে আমরা ইরানের সব তেলের উপরে আমাদের পুরোপুরি কন্ট্রোল আমরা প্রতিষ্ঠা করেছি। ইরানের তেল এখন আমাদের কথার বাইরে ইরানের তেল কোথাও যাবে। হয়তো দেখা যাবে যে ইরান বলবে যে দেখো আসলে এই ধরনের কোনো চুক্তি হয় নাই, আমেরিকার সাথে আমাদের কোনো চুক্তি হয় নাই, আমেরিকা নিজে এখান থেকে সৈন্য নিয়ে চলে গেছে, তার সাথে এই ধরনের তেলের নিয়েও কোনো চুক্তি হয় নাই এবং সে এই যুদ্ধে পরাজিত হয়েছে, ধরেন এটা ইরান বলল। কিন্তু পশ্চিমা মিডিয়া কি বলবে? ট্রাম্পকে ক্রিটিসাইজ করবে ঠিকই, কিন্তু এই জিনিসগুলোকে বারবার আওড়াবে, এই জিনিসগুলোকে বারবার উচ্চারণ করবে, এই জিনিসগুলো নিয়েই তারা পড়ে থাকবে। এমন একটা ভাইব তৈরি করবে যে হ্যাঁ, ট্রাম্পের কথা পুরোপুরি ঠিক নেই, কিন্তু এটার কাছাকাছি তো একটা জিনিস ঘটেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি করবে। হতে পারে, এটা সব জায়গায় হয়েছে যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে যতগুলো বিষয় নিয়ে সে যা করেছে, সে একটা যুদ্ধ বন্ধ করে নাই, কিন্তু সে বলছে আমি 12-13টা যুদ্ধ তো এমনিতেই বন্ধ করেছি, আমার তো নোবেল প্রাইজ পাওয়া দরকার, বলেছে না? বলেছে। এখন এই যে পরিস্থিতিতে ট্রাম্প পড়েছে, এই পরিস্থিতিতে নেতানিয়াহু কোথায়? প্রশ্ন হচ্ছে নেতানিয়াহু কোথায়, কি হলো? কারণ ট্রাম্পকে এই যুদ্ধে জড়ানোর জন্য সবচাইতে বেশি তো কাজ করেছে নেতানিয়াহু। এবং আমরা গত 3-4 দিন আগে যেটা জানতাম যে নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের সাথে আমেরিকার এই যুদ্ধের পরিকল্পনা বা এই যুদ্ধ এখন যেদিকে আগাচ্ছে, এটা নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা কি বলে মনোমালিন্য অথবা বিতর্ক অথবা ঐক্যমত্যের অভাব আছে, সেটা বাইরে প্রকাশ হচ্ছে না। এবং ট্রাম্পের জামাতা জারেদ কুশনার এবং ট্রাম্পের যে উপদেষ্টা, এই অঞ্চলের দূত উইটকফ, তারা ইসরায়েল সফর করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তারা ইসরায়েল সফর বাদ দিয়ে দিল। কেন বাদ দিল এ ব্যাপারে কোনো বক্তব্য নাই। ট্রাম্পকে যেই ব্যক্তি এই যুদ্ধে সবচেয়ে বেশি টেনে নিয়ে এসেছে এবং এই যুদ্ধের জন্য সারা বিশ্বে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে যেই ব্যক্তি বিশ্বের পুরো মিডিয়াকে খাইয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে, ট্রাম্প মুখে ফেনা তুলে ফেলেছে, মানুষকে কনভিন্স করার জন্য আমেরিকার লোকদেরকে কনভিন্স করতে পারছে না, তার আশেপাশের লোকেরা চেষ্টা করছে আমেরিকার জনগণকে কনভিন্স করতে। সেই অবস্থায় নেতানিয়াহু কোথায়? কেন নেতানিয়াহু লাইভে আসে না? কেন নেতানিয়াহু
প্রেস ব্রিফিং করে না, সাংবাদিকদের সামনে আসে না। এই প্রশ্নটা সবার। সে কি অসুস্থ? সে কি আহত? সে কি ইসরায়েলে আছে নাকি অন্য কোথাও চলে গেছে? যখন এই ধরনের জিনিসগুলো ঘটবে, যেই নেতানিয়াহু 30 বছর ধরে ইরান ইরান বলে মুখে ফেনা তুলে ফেলেছিল, সেই ইরানে আক্রমণের পর এখন তো নেতানিয়াহুর বলার কথা যে আমরা ইরানে এটা শেষ করে দিয়েছি, ওটা শেষ করে দিয়েছি, ইরান ধুলিসাৎ, ইরান এটা, ইরান ওটা বলবে তো। কোথায় সে? নাই। এখন এই যে সে ইরান নিয়ে কোনো কথাবার্তা বলছে না, সামনে আসছে না, এবং তার ব্যাপারে পুরো ইসরায়েলি গণমাধ্যমও নিশ্চুপ। ইরানের কিছু গণমাধ্যম বলছে নেতানিয়াহু মারা গেছে। কেন বলছে? এই যে যতগুলো ঘটনা বললাম, এগুলোকে বিশ্লেষণ করে তারা বলছে যেহেতু তার কোনো চিহ্ন নাই, যেহেতু সে এরকম না, যেহেতু কিছু কিছু খবরে বলা হচ্ছে তার অফিসে আক্রমণ হয়েছে, তার ভবনে, আবাসিক ভবনে আক্রমণ হয়েছে, সুতরাং সেই আক্রমণে হয়তো সে আহত হয়ে থাকতে পারে, নিহত হয়ে থাকতে পারে। এটা হচ্ছে ইরানি গণমাধ্যমের দাবি, অনেকগুলো সিনারিওকে ধরে দাবি। এই দাবি যে সঠিক এটা বলা যাবে না, কিন্তু আসলে সে কোথায়? এই যুদ্ধের সময় এটা তো তার 30 বছরের চাওয়া, এটা তো তার 30 বছরের আকাঙ্ক্ষা যে ইরানে আক্রমণ করবে আমেরিকা এবং আমি দেখব ইরানের আকাশে ধুলির কি বলে কালো ধোয়ার কুণ্ডলি উঠছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই মারা যাবে, এটা নিয়ে আমি উল্লাস করব। কিন্তু সে কোথায়? আসলেই এটা নিয়ে একটা মানে এই নেতানিয়াহুর পরিস্থিতি নিয়ে এখন একটা বিশাল ধোঁয়াশা, এবং এটার বিরুদ্ধে ইসরায়েলি গণমাধ্যম যে কথাবার্তাগুলো বলছে, তারা বলছে যে আসলে ইরানের গণমাধ্যম এটাকে একটা যুদ্ধ সময়ের যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এটা পুরোই ভুয়া। ইরানের গণমাধ্যম যে দাবিগুলো তুলেছে সেগুলোর পেছনে কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই, তাদের হাতে কোনো প্রমাণ নাই। তারা বলছে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের কোনো ভিডিও নাই, ফুটেজ নাই, এরকম কথা ইসরায়েলি গণমাধ্যম বলছে। কিন্তু ইসরায়েলি গণমাধ্যম এই প্রশ্নটা ইসরায়েলের কারো কাছে, ইসরায়েলের কোনো মন্ত্রীদের কাছে করছে না যে ঠিক আছে এরকম তো তথ্য বলা হচ্ছে, তাহলে নেতানিয়াহু কোথায়, সে কথা বলুক। সেটা তারা বলছে না। অথবা তারা এটাও বলছে না যে এইভাবে আমরা প্রমাণ দিচ্ছি যে নেতানিয়াহু বেঁচে আছে। সুতরাং এই নেতানিয়াহুর বেঁচে থাকা না থাকা নিয়ে ধোঁয়াশাটা চলছে যতক্ষণ পর্যন্ত না সে সাংবাদিকদের সামনে লাইভ এসে বলবে আমি বেঁচে আছি। এমনকি ভিডিও বার্তা যে ভিডিও বার্তাগুলো এই যুদ্ধের পরে এসেছে, প্রায় প্রত্যেক দিনই বা 2 দিন পর পরে তার থেকে ভিডিও বার্তা আসতো, সে বিভিন্ন ধরনের ভিডিও বার্তা দিত। গত 2-3 দিন ধরে ভিডিও বার্তাও আসছে না যে ঠিক আছে সে এখন যেহেতু তার দেশ আক্রান্ত, সে বাংকারে থাকবে বা মাটির নিচে থাকবে, লুকিয়ে থাকবে, লুকানো অবস্থা থেকে সে ভিডিও বার্তা দিবে, সেটাও দিচ্ছে না। কারণ আগে করা ভিডিও বার্তা তো আর এখন হচ্ছে নতুন ভিডিও বার্তা হিসেবে চালাতে পারবেন না আপনি, কারণ যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। যুদ্ধ শুরুর দিন আগে করা ভিডিও বার্তা আপনি ছেড়েছেন যে আমরা যুদ্ধ শুরু করেছি, এটা করেছি, সেটা করেছি, সেটা হয়তো আপনি 24 ঘন্টা আগে বা একদিন আগে, 2 দিন আগে করা ভিডিও বার্তা আপনি ছাড়তে পারবেন। কিন্তু যুদ্ধের পরে এখন আপডেট নিয়ে যখন আপনি ভিডিও বার্তা দেবেন, তখন তো সেই ব্যক্তির জীবিত অবস্থায় পরিস্থিতি দেখে পরিস্থিতি মানুষের কাছে হচ্ছে উত্থাপন করতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে না, আসছে না। সুতরাং নেতানিয়াহু মারা গেছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। তবে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেভাবে একেবারে মানে হুবহু প্রচার করছে নেতানিয়াহু মারা গেছে, ইরানের গণমাধ্যম বলছে, এটাও কতটা সঠিক বা কতটা হচ্ছে এথিক্সের মধ্যে পড়ে আমি জানি না। কারণ ইরানের কোনো রাষ্ট্রীয় কোনো মুখপাত্র, ইরানের সেনাবাহিনীর কোনো মুখপাত্র, ইরানের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বা ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে কেউ কিন্তু এই দাবিটা এখনো পর্যন্ত করেনি। যদি তারা দাবি করতো তাহলে এটাকে নিয়ে আসা হতো যে হ্যাঁ ঠিক আছে তারা কিছু তথ্যপাত্র করে দাবি করেছে। একটা গণমাধ্যম এই দাবি করেছে, এটা সেই গণমাধ্যমের নিজস্ব অ্যানালাইসিস, এটাকে দাবি হিসেবে নেওয়া যেতে পারে জাস্ট। কিন্তু এর বাইরেও ইরানের ধরেন আরো অনেকগুলো গণমাধ্যম আছে, শুধু ইরানে না, এই অঞ্চলে আরো অনেক ফ্রি গণমাধ্যম আছে, যেমন ধরুন আল জাজিরার কথা যদি বলা হয়, তাদেরও তো কিছু অ্যানালাইসিস থাকবে, বা এই ধরনের একটা ঘটনা ঘটলে তখন দেখা যাবে যে তারাও এই বিষয়টাকে সামনে নিয়ে আসবে। এখন বলতে পারেন আল জাজিরা, কাতার তো এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, সুতরাং তারা এটাকে নিয়ে আসবে না। তুর্কি হতে পারে, যে তার্কিশ যে গণমাধ্যমগুলো আছে, বলবেন যে তার্কিশ গণমাধ্যম ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে, কি বলেন আপনি? হতে পারে। তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করতে পারি। যদি নেতানিয়াহু এই যুদ্ধে নিহত হয়, তাহলে এটা হবে বর্তমান সময়ে, এই সময়ে যে জেনারেশন যারা বেঁচে আছে, জীবিত আছে, তাদের সারা জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি এই যুদ্ধে এই অবস্থায় নেতানিয়াহু সত্যি মারা যেয়ে থাকে, এটা হবে আমাদের জেনারেশন যারা বেঁচে আছে, যারা এই তাণ্ডব দেখেছে, যারা গাজা ভূখণ্ডের তাণ্ডব দেখেছে, যারা লেবাননে চালানো তাণ্ডব দেখেছে, যারা এই অঞ্চলে যতগুলো যুদ্ধ হয়েছে মুসলিম বিশ্বের সবগুলো যুদ্ধের পিছনে যেই লোকটা কলকাঠি নেড়েছে, তার মৃত্যু যদি দেখে যাওয়া, মানে বলে না আমাদের দেশে যে মারা যাওয়ার আগে শান্তি পেলাম,
এরকম একটা পরিস্থিতি হবে। অনেকে বলা শুরু করছে, ভাই এই খবরটা শোনার পরে আমি দান সৎকার করা শুরু করে দিয়েছি, এত খুশির খবর। তো এরকম যদি একটা কিছু হয়, এবং সেটা অবশ্যই একটা সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার, আনুষ্ঠানিক বার্তা আসা পর্যন্ত, আনুষ্ঠানিক তথ্য আসা পর্যন্ত। কারণ এই গুজবের উপরে আগানো ঠিক না। যেমন ধরুন, খামেনাই মৃত্যুর পরে তার দেশের টেলিভিশন, তার দেশের বিপ্লবী গার্ড সরকার সরাসরি যখন বললো যে সে মারা গেছে, কোনো একটা জায়গা থেকে কোনো একটা পত্রিকা বা কোনো একটা পোর্টাল বললো যে না এইভাবে হচ্ছে, আমরা বুঝতে পারছি যে সে আসলে মারা যায়নি। বেশ, এরপরে সব জায়গায় মানে এই ধরনের যে মিডিয়াগুলো, যে মিডিয়াগুলো এই ধরনের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য ছড়াতে ব্যস্ত, তারা বলা শুরু করলো যে না, খামেনেই মারা যায়নি, এই জীবিত আছে, খামেনেই জীবিত আছে, জীবিত আছে। কি হলো, অন্তত 4-5 ঘন্টা তারা ব্যাপক পরিমাণে হচ্ছে ভাইরাল হলো, আর কিছুই না। কিন্তু আপনি আমি সাধারণ মানুষ হিসেবে আমাদের এই জিনিসের পিছনে দৌড়ানো দরকার। অপেক্ষা করলে সমস্যা কি? 2 দিন পরে আপনি জানেন অসুবিধাটা কোথায়। জানার পরে আপনি হচ্ছে এটা নিয়ে তখন যা করার আপনি সেটা তখন করেন। তো এই জন্য নেতানিয়াহুর এই মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত যদি বলা হয়, মানে মৃত্যু নিয়ে বলতে নেতানিয়াহু যে মোটামুটি পর্দার অন্তরালে বা মিডিয়ার সামনে না, এটা নিয়ে এই সন্দেহগুলো, ধোঁয়াশাগুলো আছে। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে তুরস্ক। তুরস্ক এই যুদ্ধে কি করছে, কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না বা দাঁড়াবে কিনা? তুরস্ক ইরানের পাশে দাঁড়াচ্ছে না, ইরানের পাশে দাঁড়াবে না। দাঁড়াবে না বলতে যে ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করবে না, যতক্ষণ পর্যন্ত না তুরস্ককে জোর করে এই যুদ্ধে কোনো পক্ষ টেনে নেবে। আর তুরস্ককে যদি জোর করে এই যুদ্ধে কোনো পক্ষে টেনে নেয়, সেটাও ইরানের পক্ষে যাওয়ার সম্ভাবনা খুব কম। এখন তুরস্কের আকাশ দিয়ে ব্যালিস্টিক মিসাইল যায়, আকাশও না, তুরস্কের বায়ুমণ্ডল দিয়ে। বায়ুমণ্ডল হচ্ছে আপনার বর্তমান মানে আপনার যে আকাশ সীমা, আপনার বায়ুমণ্ডলের উপর দিয়ে হচ্ছে ব্যালিস্টিক মিসাইল যায়। ভূমি থেকে 100 কিলোমিটার, তো ভূমি থেকে 100 কিলোমিটার উপর দিয়ে। আর ব্যালিস্টিক মিসাইলের যে ইয়াটা কি বলে, ব্যালিস্টিক মিসাইলের যে নেচারটা, সেটাই হচ্ছে তাকে যখন নিক্ষেপ করা হবে সে আগে বায়ুমণ্ডলে যাবে, তারপর সেখান থেকে আবার ইয়াতে চলে আসবে, কি বলে, ভূপৃষ্ঠে চলে আসবে। তো সেরকম একটা জায়গায় তুরস্কের ভূখণ্ডের উপর দিয়ে 100 কিলোমিটার উপর দিয়ে একটা মিসাইল যাচ্ছিল, মিসাইলটাকে ভূপাতিত করা হয়েছে ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে। এরপরে তুরস্ক যোগাযোগ করেছে ইরানের সাথে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে যোগাযোগ করেছে, তুরস্কের রাষ্ট্রপতি ইরানের রাষ্ট্রপতির সাথে কথা বলেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে। তো এই যে যোগাযোগের চ্যানেল, এটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইয়া হিসেবে দেখা দরকার, যে এরকম একটা ঘটনা ঘটার পরেও আপনি তাদের সাথে কথা বলতেছেন, যোগাযোগ করতেছেন, সেখান থেকে ইনফরমেশন নিয়ে আসতেছেন। সেখান থেকে বলা হচ্ছে, ইরান বলছে যে আমরা তুরস্কের দিকে একটা মিসাইলও নিক্ষেপ করি নাই, আমাদের মিসাইল তুরস্কের দিকে লক্ষ্য করে বসানো না। এবং তুরস্ক বলছে যে আমরাও চাই না, আমরা সবাইকে সাবধান করতে চাই যে এখানে হয়তোবা আশেপাশে, ইরানের আশেপাশে অন্য দেশগুলোকেও এই যুদ্ধে কোনো একটা পক্ষ টানতে চাইছে, কোনো একটা তৃতীয় পক্ষ টানতে চাইছে, বা অন্য কোনো একটা পক্ষ এই যুদ্ধে টানতে চাইছে, আমরা সেই ব্যাপারে সতর্ক করতে চাই। ইসরায়েল এই অঞ্চলে যেভাবে তাণ্ডব চালিয়েছে, যেভাবে এই অঞ্চলে সব আইন উপেক্ষা করে তার নিজের মতো করে মানুষ মেরেছে, সেই ইসরায়েল এখানে হয়তোবা বিভিন্ন দেশকে যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে। তো